জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপস্থিত দলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলের পদাধিকারী, যার সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা, আমার দীর্ঘদিনের সহকর্মী, সতীর্থ, সহযোদ্ধা, আমার সাথে তৃণমূল যুব কংগ্রেস দীর্ঘদিন করেছে, এখনো জেলার যুব সভাপতি, আমার আগে তিনি তার বক্তব্য রেখেছেন, তার আবেদন রেখেছেন, ভাতৃপ্রতিম কৈলাস মিশ্র সহ এখানে গৌতম চৌধুরী ছিল। এরপরে আমার একটা কর্মসূচি তার বিধানসভাতেও রয়েছে, তিনি একটু আগে বেরিয়ে গেছেন। তার সাথে হাওড়া দক্ষিণের জোড়াফুল তৃণমূলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নন্দিতা চৌধুরী, ডোমজুড়ে জোড়াফুলের প্রার্থী তাপস মাইতি সহ এলাকার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়েছে, নির্দিষ্ট অনেক কটা কর্মসূচি ছিল, এরপরেও আমার 2-3টে কর্মসূচি রয়েছে। আমি সকালে বেরিয়ে আগে বসিরহাট করেছি, তারপর দক্ষিণ 24 পরগনা গেছি, ওখানে ক্যানিং পূর্ব ভাঙড় করে তারপর বালিতে এসছি, এরপর হাওড়া উত্তর করব, তারপর কলকাতায় মানিকতলা করব, তারপর কালীঘাট ফিরব, সেখানেও নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। তো যাই হোক, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ঢুকতে ঢুকতে কৈলাসকে জিজ্ঞেস করছিলাম যে এই মাঠেই তো বরাবর আমরা মিটিং করি। আমি 2019-এ প্রচুন্দার নির্বাচনে এখানে মিটিং করতে এসেছি, আমি 2021-এ বিধানসভায় রানা চ্যাটার্জির সমর্থনে এখানে মিটিং করতে এসেছি, আমি 24-এ আবার এই মাঠে মিটিং করে গেছি, 26-এ একই জায়গায় এখানেই মিটিং হচ্ছে। এই মাটিতে মিটিং মানে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং অনিবার্য। এই মাটি আমাদের জন্য অত্যন্ত শুভ এবং পয়া। আমি বালির জনতা, গণদেবতা, জনতা জনার্দনকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা রয়েছেন, আপনাদের ভালোবাসা, আস্থার কারণেই আমরা যারা স্টেজে বসে আছি, কেউ এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ কাউন্সিলর হয়েছি। মানুষের ভালোবাসা ছাড়া কারোর কোনো দাম নেই। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি 2011, 16, 21 যতবারই মামাটি মানুষের সরকার তৈরি হয়েছে, হাওড়া জেলার মানুষের যে অবদান মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী এবং মামাটি মানুষের সরকার তৈরি করার ক্ষেত্রে, সেটা কার্যত প্রতিবার অনস্বীকার্য। আমাদের সরকারের অনেক সাফল্যের কথা অনেকে এসে এখানে বলেছে। আমার মনে হয়, আমার মতে সবথেকে বড় তৃণমূল কংগ্রেসের সাফল্য কলকাতার মহাকরণ থেকে, রাইটার্স বিল্ডিং থেকে তুলে নিয়ে রাজ্যের দায়ভার এখানে নবান্নতে নিয়ে এসে হাওড়ার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য পরিচালনা করছে। এটাই আমাদের সবথেকে বড় সাফল্য। হাওড়ার মানুষের গর্বের বিষয়, এই মাটির গর্বের বিষয়। আপনাদের দীর্ঘদিনের নিকাশি যে সমস্যা রয়েছে, কৈলাস আমাকে অবগত করেছে। এখানে যে রাস্তা নিয়েও একটু আগে বলল, আরবান পথশ্রীর ক্ষেত্রে আমি যেখানে যা খবর পেয়েছি, আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি রাস্তাগুলো যত দ্রুত সম্ভব করে দেওয়ার। কাজ শুরু হয়ে গেছে, অনেক রাস্তা হয়ে গেছে, আপনারা সেটা দেখেছেন। বালিতে সেবাশ্রয় হয়েছে, ডায়মন্ড হারবার মডেল প্রায় ঢুকে গেছে।
আগামী দিন আপনাদের স্বপ্নের বালি তৈরি করার দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি এতবার নির্বাচনী প্রচারে এসেছি, আমি এই কথাগুলো হয়তো বলিনি, কিন্তু আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি, যে উন্নয়নের জোয়ার এনেছি, আমার সীমিত সামর্থ্য অনুযায়ী পরিকাঠামোগত উন্নয়ন করেছি, নিকাশি সমস্যার প্রতিকার সমাধান করেছি, রাস্তাগুলোকে ঠিক করেছি, হাসপাতালগুলোকে নতুন করে ভেঙে সাজিয়েছি, বালিও ব্যতিক্রম হবে না, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধু বিজেপিকে হারানোর নির্বাচন নয়, তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। প্রথমত এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে যে এলাকার ভূমিপুত্র, আপনাদের সর্বক্ষণের কর্মী, মানুষের সুখে দুঃখে 12 মাস 365 দিন 24 ঘন্টা রয়েছে। সকাল 7টা হোক, বেলা 3টে হোক, সন্ধ্যে 7টা হোক, রাত্রির 2টো হোক, খবর পেলেই এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে। নির্বাচনে জেতা শুধুমাত্র তৃণমূলের লক্ষ্য নয়, আগামী 5 বছর মানুষকে নিরবিচ্ছিন্ন উন্নত মানের পরিষেবা দেওয়া তৃণমূল কংগ্রেসের আসল লক্ষ্য। কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপির এখানে যে প্রার্থী, আমি শুনেছি তিনি হাওড়া মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে 21-এ দাঁড়িয়ে প্রায় 46,000 ভোটে হেরেছে। হাওড়া মধ্যর বিধানসভার অন্তর্গত খুব সম্ভবত 36 বা 35 নম্বর ওয়ার্ডে থাকে। কত নম্বর ওয়ার্ডে থাকে? 17 নম্বর ওয়ার্ডে থাকে। না, আমি ওসব খারাপ শব্দ ব্যবহার করব না, সেগুলো মানুষ বলুক, মানুষ তার বিচার করবে। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছে হাওড়ার মধ্যের মানুষ, তাকে পাঠিয়ে দিয়েছে বালিতে লড়ার জন্য। ওই হয় না কিছু কাপড় জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে, জোর জবরদস্তি সেগুলো 40% 50% ডিসকাউন্টে বিক্রি করা হয়। আর যদি কোনো প্রার্থী দুবার হারে, তাকে এমনিতেই জেলা থেকেই মানুষ বহিষ্কার করে দেয়। সাধারণত কি হয়, এক ক্লাসে যদি ছাত্র দুবার ফেল করে, তাকে টিসি দেওয়া হয়, ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়া মধ্যতে হেরেছে, আর একবার বালিতে হারবে। অন্যদিকে কৈলাসের আমি পরিচিতি আপনাদের বললাম, এবং আমি বালির সার্বিক দায়ভার নিয়ে যাচ্ছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে হারানোর নির্বাচন নয়। 5 বছর ধরে যারা আমাদের অধিকারের প্রাপ্য টাকা আটকে রেখেছে, তাদের যোগ্য জবাব, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপির প্রার্থীকে, এখানে আপনার যদি ক্ষমতা থাকে, প্রচার যখন করতে যাবেন, তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী করে বালির প্রত্যেকটা পরিবারের হাতে আমাদের সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। আগামী 3 দিন প্রচার রয়েছে আজকে নিয়ে। আপনার ক্ষমতা থাকলে একটা মাঠ বেছে নিন, একটা মঞ্চ বাঁধুন, একটা সময় ঠিক করুন, আমি আসবো, একদিকে আপনি থাকুন, একদিকে আমি থাকবো। 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, বালির জন্য কি করেছে, আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় বালির জন্য কি করেছে। আমরা যে হিসেব দেবো, তার 5% হিসেব যদি তারা দিতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে বালিতে কোনোদিন আসবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি। জল, কল, রাস্তা, লাইট লাগানো থেকে শুরু করে সেবাশ্রয়, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার করেছে। দীর্ঘদিন বালির দাবি, এখানে একটা আইনি জট, প্রশাসনিক জটের কারণে, এবং সেখানে রাজ্যপালের কি ভূমিকা ছিল আপনারা জানেন, বালির পুরসভা নির্বাচন আটকে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন হয়ে যাবে, বিধানসভার 6 মাসের মধ্যে এখানে পুরসভা নির্বাচন হবে। এবং যাকে তাকে নয়,
এমন লোকেদের তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে যে মানুষের সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করবে, খালি ভোটে জিতে তারপর তোমার দেখা নাই, এরকম প্রার্থীদের তৃণমূল কংগ্রেস আর সুযোগ দেবে না। কৈলাসকে জেতান, বালির রাস আমার হাতে থাকবে, আপনার যেখানে যা দরকার আমি করব, আমি কথা দিয়ে যাচ্ছি। আমাদের যারা অপমানিত করেছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমরা মাছ খাই বলে আমাদের বাংলাদেশি বলেছে, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। মহারাষ্ট্রের একাধিক ঘটনা আপনারা দেখেছেন, আপনারা মধ্যপ্রদেশের ঘটনা দেখেছেন, আপনারা রাজস্থানের ঘটনা দেখেছেন, এমনকি আসামের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন বাংলায় কথা বললে সোজা জেলে ঢুকিয়ে দাও। বাঙালি এর জবাব দেবে আমার বিশ্বাস। যারা আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমানিত করেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। আজ থেকে 5 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বলেছে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিল তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। আপনি বুঝুন, এই দল আবার মানুষের কাছে ভোট চাইতে যায়। স্বামী বিবেকানন্দ, কালকে দেখলাম প্রধানমন্ত্রী এসছেন, বেলুড় মঠে গিয়ে দর্শন করে এসছেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো 4 তারিখের পর আবার দয়া করে প্রার্থনা করতে আসবে। ভোটের সময় খালি বেলুড় মঠ মনে পড়লে হবে না, ভোটের সময় স্বামীজিকে মনে করলে হবে না, ভোটের সময় খালি ঝালমুড়ি খেলে হবে না, ভোটের পরেও আসতে হবে। খালি ঝালমুড়ি কেন, কলকাতার ফুচকাও খুব ভালো, কলকাতার ঘুগনিও খুব ভালো, কলকাতার মিষ্টিও ভালো, কলকাতার রসগোল্লাও ভালো। আমার দেখে হাসি পায় যারা ভোটের সময় ঝালমুড়ি খেয়ে মানুষকে বোকা বানাতে চায়। যেই রাস্তাটা দিয়ে হাঁটছেন 12 বছর পর সেই ঝাড়গ্রামে, 12 বছর আগে সেই ঝাড়গ্রামে হেলিকপ্টার নামতো না, রাস্তাঘাট ছিল না। যেই রাস্তাটা দিয়ে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেতে গেছেন সেই রাস্তাটা মমতা ব্যানার্জির তৈরি করা। যে ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন সেই ফুটপাতটা মমতা ব্যানার্জির তৈরি করা। যার দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন তার দোকানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। আর যে ঝালমুড়ি বিক্রি করছে সে বলছে আমার বাড়ি বিহারে। আমার খালি একটা প্রশ্ন প্রধানমন্ত্রীকে, যদি ডবল ইঞ্জিন সরকারে এত কর্মসংস্থান হয়, বিহারে তো বিজেপির সরকার, তাহলে গয়ার ছেলে বিহার থেকে এসে ঝালমুড়ি বানিয়ে ঝাড়গ্রামে বিক্রি করতে হচ্ছে কেন? তাহলে বিহারের কর্মসংস্থান কোথায় গেল? উত্তর আছে। আপনারা বলছেন বাংলায় কর্মসংস্থান নেই, এখানে ক্যামেরা রয়েছে। গত 10 বছরে এমএসএমই, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে 1,12,00,000 কর্মসংস্থান তৃণমূলের সরকার তৈরি করেছে। আর আমার রিপোর্ট নয়, নাবার্ডের রিপোর্ট। আমি যদি মিথ্যে কথা বলি, বিজেপিকে চ্যালেঞ্জ করলাম, আমার বিরুদ্ধে সৎসাহস থাকলে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকান। কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে প্রমাণ হয়ে যাবে। যারা আমাদের পাল্টাতে এসছিল বলছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আপনি দেখুন মজাটা কি, যারা আমাদের পাল্টাতে এসছিল, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তারা এখন হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচার করছে বাড়ি বাড়ি গিয়ে। বাঙালিকে পাল্টাতে গিয়ে নিজেরাই পাল্টে গেছে। আর 4 তারিখের পরে মাছের বাজারে নিয়ে গিয়ে মাছও কাটাবো আর দোকানে বসিয়ে মাছও বিক্রি করাবো। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন আমি নাকি তাকে আক্রমণ করেছি, আমি নাকি তাকে গালিগালাজ করেছি। আমি 15 বছর রাজনীতিতে কারোর বিরুদ্ধে একটা অপশব্দ ব্যবহার করেছি কেউ দেখাতে পারবে না। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে আপনি মাথা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন। গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে নেতারা এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে।
তারা বলছে সব ঘর মে ঘুস যাও নেই তো উল্টা করকে লটকা দেগা। আরে আমার মাটি, আমার পাড়া, আমার রাজ্য, আমার জন্মভূমি, তুমি বেটা বহিরাগত এসে আমাকে ধমকাবে চমকাবে? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলেছি যে আপনি মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান, আর বুকের যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। 4 মে বেলা 12টার পর দেখা হবে। ভারতবর্ষের স্বাধীনতার 79 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। মামার বাড়ির আবদার যখন ইচ্ছা হবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের লাইন, কখনো এলপিজি গ্যাসের লাইন। আমি ভাইদের অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে শিখুন। তারা আমাদের লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে, হ্যারাস করেছে। আগামী দিন গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও 29 তারিখ লাইনের জবাব লাইনে দাঁড়িয়ে ভোটের বোতাম টিপেই দিতে হবে। বছরের পর বছর আমার মা, আমার বাবা, আমার ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদা, তার মা, তার বাবা, যারা বছরের পর বছর ধরে বাংলায়, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর, সব নথি থাকার পরও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন নরেন্দ্র মোদী ঠিক করে দিচ্ছে ভোটকে দেবে। কোন জায়গায় দেশটাকে নিয়ে গেছে? যেখানে নির্বাচন হয়েছে সব রাজনৈতিক দল হেরেছে, আর বাংলায় এত কিছু করেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। যদি বিজেপিকে কেউ হারাতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেস পারে। আমি যখন নবজোয়ার করেছিলাম, 3 মাস আমি রাস্তায় ছিলাম। আমার সব থেকে বড় উপলব্ধি, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। এই যে কৈলাস বলল আপনারা উঠে দাঁড়ান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান, আমি ক্ষমা প্রার্থী। আপনারা গণদেবতা, কেউ উঠবেন না। আপনারা চেয়েছেন বলে আমরা এমপি হয়েছি, কেউ এমএলএ হয়েছি। আপনাদের জন্যই তৃণমূলে কেউ নির্বাচিত হয়েছে, কেউ বড় পদ পেয়েছে, কেউ কাজ করার সুযোগ পেয়েছে। আরে মানুষ চেয়েছে বলে কেউ মুখ্যমন্ত্রী, কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ প্রধানমন্ত্রী। যেদিন মানুষ চাইবে না নরেন্দ্র মোদীর ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। এত রাষ্ট্রশক্তি, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, হাজার হাজার কোটি টাকা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গদি মিডিয়া, সব বিজেপির মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, সব একদিকে আধা সামরিক বাহিনী সহ এসআইআর করে মানুষকে বাদ দিচ্ছে। তাও সব সমীক্ষা দেখাচ্ছে আবার তৃণমূল কংগ্রেস আসছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মানুষের ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। আমার দেখে হাসি পায় যারা মানুষের কাছে একবার গিয়ে 1 মিনিটের জন্য এসআইআর চলাকালীন দাঁড়ায়নি, নির্বাচন ঘোষণা হওয়ার পর সেই বিজেপির প্রার্থীরা কোথাও দেখছি কারোর বাড়িতে জোর করে কড়াইয়ে গিয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি বাথরুমে ঢুকে চুল কেটে দিচ্ছে, দাড়ি কেটে দিচ্ছে, কেউ আবার দেখছি সাবান মাখিয়ে দিচ্ছে। আরে সে মাখবে না, তাও মাখাবে। কেউ দেখছি ময়ে করে ছড়ে বিল্ডিং এর উপরে উঠে রং করে দিচ্ছে, কেউ দেখছি চা বানিয়ে দিচ্ছে, কেউ দেখছি ডাল সেদ্ধ করে দিচ্ছে। আজকে 25 তারিখ, আর 4 দিন, তারপর আমাদের দেখা পাবেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 4 দিন এদেরকে ইন্টারসে খাটান। আমি মায়েদের অনুরোধ করব, বাড়িতে যদি ঝাঁটা থাকে হাতের নাগালে রাখুন, ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। বিজেপির প্রার্থী কর্মীরা গেলে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না, এদের দিয়ে 4 দিন যা পারো করিয়ে নাও। 4 তারিখ ভোট বাক্স খুলবে,
আবার সব ভোকাট্টা, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে আর চারিদিক জোড়া ফুলময় হবে। এখানে কৈলাস যে হাসপাতালটার কথা বলছিল, আমি তার আগে বলি, এখানে 3 কোটি টাকা ব্যয় করে বালি শহরের মধ্যে বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর যে হাসপাতালের কথা বলছিল সেখানে কেদারনাথ আরোগ্য ভবন, সেটা ভাঙার কাজ শুরু হয়েছে। আগামী দিন সেবাশ্রয় তো আপনারা দেখেছেন, এটাকে নতুন করে তৈরি করে পরিকাঠামোগত উন্নয়ন করে নতুনভাবে সাজানোর জন্য যা ফান্ড দরকার হবে আমি নিজে তার ব্যবস্থা করব রাজ্য সরকারের সাথে কথা বলে, এবং যত দ্রুত সম্ভব এই কাজ আমরা সম্পূর্ণ করব। কিন্তু কৈলাসকে 25,000-এর বেশি ভোটে জেতাতে হবে, আপনাদের প্রতিজ্ঞা। আপনারা যা কথা দেবেন, আপনাদের যা প্রয়োজন আপনারা আদেশ করবেন। এই বালি ছিল সিপিএমের আতুর ঘর। এমনকি 2001 সালেও সিপিএম জোর জবরদস্তি 1, 6, 60,000, 70,000 ভোটে জিতত, দাপিয়ে বেড়াতো। হাওড়ার বাম দুর্গ ছিল এই বালি, সেখান থেকে জোড়া ফুল ফুটিয়ে আপনারা মমতা ব্যানার্জির উপর আশীর্বাদ রেখেছেন। সিপিএম এর কর্মীগুলো আজকে সব বিজেপিতে আগে যারা হাড়মাত ছিল সব চলে গেছে ভারতীয় জনতা পার্টি। আগে ছিল বাম, এখন হয়েছে রাম। নতুন বোতলে পুরনো মদ। যাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপি লুফে নিয়েছে। তৃণমূল দেখবেন যাদেরকে ফেলে দেয়, একদম ডাস্টবিনে ফেলে দেয়, অমিত শাহ, মোদি, জেপি নাড্ডা এসে ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে মাথায় আবর্জনাগুলোকে মণিমুক্তের মতো বসিয়ে রাখে সম্পদ করে। কাকে? আমি কালকে যা ভবিষ্যৎবাণী করার আমার যতটুকু সামর্থ্য আমি করে দিয়েছি। আর প্রথম দফায় ভোট আপনারা তো দেখেছেন, সেঞ্চুরি পার তৃণমূলের। দ্বিতীয় দফায় ডবল সেঞ্চুরি পারের লক্ষ্যে এগোতে হবে। ডবল সেঞ্চুরি পার করে সংখ্যাটা যেন 225-এর নিচে না নামে সেটা সুনিশ্চিত করতে হবে। আর বৈধ নথি থাকার পরেও যাদেরকে হেনস্থা করে জোর জবরদস্তি গায়ের জোরে নাম বাদ দিয়েছে, 4 মে সরকার তৈরি হওয়ার পর ভোটার তালিকায় তাদের নাম ওঠানোর দায়িত্ব আমাদের। আমাদের মাটিতে আমরা কিভাবে থাকবো বিজেপির নেতারা ঠিক করবে না, আমরা ঠিক করব। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 29 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দী। মানুষ সব বোঝে। যারা ভাবে যে জোর জবরদস্তি গায়ের জোরে মানুষের ভোটাধিকার কেড়ে নেবো এবং গায়ের জোরে জিতবো, অত সোজা নয়। আগামী নির্বাচন যারা আমাদের মিথ্যে কথা বলে, আমাদের অত্যাচারিত করে, বঞ্চিত করে, শোষিত করে, নিপীড়িত করে রেখেছে, তাদের জবাব দেওয়ার নির্বাচন। 12 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে একটা সিলিন্ডারের দাম 1000, 1100, 1200, কোথাও ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। 1 কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, আজকে 350 টাকা কেজি। 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা, আজকে 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে লুটে পুটে নিয়ে গিয়ে আপনাকে সর্বশান্ত করছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথীর মাধ্যমে আপনাদের সমৃদ্ধ করছে। কৈলাস মিশ্র যদি 25,000 ভোটে জেতে, বালির মানুষের টাকা বালিতে খরচা হবে, আর বিজেপি জিতলে বালির টাকা বারেলিতে খরচা হবে উত্তরপ্রদেশে। এটা মাথায় রাখবেন। ব্যবধান মানুষের কাছে ছেড়ে দিলাম, গণতন্ত্রে গণদেবতাই সর্বে সর্বা। কিন্তু আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আমি যদি কথা দিয়ে আপনাদের হতাশ করিনি, আমি কোনোদিন বালিতে এসে বলিনি বালির সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার, আজকে সেটা বলে গেলাম। যারা ধর্মের নামে রাজনীতি করে আমাদের এলাকা অশান্ত করতে চায়,
যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তাদের ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার নেই। গীতা পাঠ অনুষ্ঠানে একটা ছেলে পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে, তাকে উদম মারছে উত্তর ভারতীয় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের নেতারা। পুলিশ অ্যারেস্ট করছে, হাইকোর্ট এদের সাথে মিলে গেছে, দুদিনের মধ্যে বেল দিয়ে দিচ্ছে। সেই যুবককে যারা মেরেছে তাদেরকে মালা পরিয়ে বিজেপির নেতারা উত্তরীয় পরিয়ে বরণ করছে। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। গীতা পাঠ অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, ভগবদ গীতা মানে এমন একটা গ্রন্থ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী রয়েছে। আমাদের হিন্দু ধর্মে যত গ্রন্থ রয়েছে সব থেকে পবিত্র গ্রন্থের নাম হচ্ছে ভগবদ গীতা। যারা ভগবদ গীতা পড়েছেন তারা জানেন 5 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন গীতায় যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ে, একটা কুকুর, একটা বিড়াল, একটা মাছ, একটা গাছ, একটা হাতি, একটা জন্তু, একটা জীবের মধ্যেও আমি বিরাজমান। সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কে চিকেন প্যাটিস বিক্রি করবে আর কে এগ রোল বিক্রি করবে পেটের দায়ে, সে কারণেও তাদেরকে মারা হচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন আপনাদের কাছে কিছু নেই, রাজনৈতিকভাবে আপনারা দেউলিয়া। তৃণমূল রাজনীতি করে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। এই বালিতে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমার কাছে রয়েছে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন খাদ্যসাথী পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কতজন যুবসাথী পাচ্ছেন। যারা মমতা ব্যানার্জির বাব্যাবন্ত করেছিল আর তৃণমূলকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল যুবসাথী। শুধু বালি বিধানসভা থেকে 13,000 যুবক যুবতী ইতিমধ্যেই 1500 টাকা করে প্রতি মাসে অ্যাকাউন্টে পাচ্ছে। এই বালি বিধানসভা থেকে প্রতি মাসে 33,000 মায়েরা দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 33,000। এই বালি বিধানসভা থেকে ইতিমধ্যেই 13,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছেন। এই বালি বিধানসভা থেকে 1,31,000 1,31,000 জন বিনামূল্যে রেশন খাদ্য সাথীতে উপকার পাচ্ছেন প্রতি মাসে, খালি বালি বিধানসভা থেকে। বিজেপি নাকি বলছে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আমার শুনে হাসি পায়। যারা রাস্তার টাকা দেয় না, জলের টাকা দেয় না, বাড়ির টাকা দেয় না, 100 দিনের টাকা দেয় না, বলছে আমরা ক্ষমতা এলে 3,000 টাকা দেবো। আমি আবার চ্যালেঞ্জ করছি, কটা রাজ্যে বিজেপি ক্ষমতায়? 16টা। পাশে আসাম, ক্ষমতায় কে? বিজেপি। উত্তরপ্রদেশে ক্ষমতায় কে? বিজেপি। ত্রিপুরায় ক্ষমতায় কে? বিজেপি। গুজরাটে ক্ষমতায় কে? বিজেপি। বিহারে ক্ষমতায় কে? বিজেপি। উড়িষ্যায় ক্ষমতায় কে? বিজেপি। এই 16টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি কোনো বিজেপির মুখ্যমন্ত্রী যেভাবে আমরা প্রত্যেকটা বাড়ির মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে নরেন্দ্র মোদীর কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার চ্যালেঞ্জ। উত্তরপ্রদেশে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান না। ত্রিপুরাতে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান না। বিহারে তো মমতা ব্যানার্জি নেই, আপনি দিয়ে দেখান। উড়িষ্যায় মমতা ব্যানার্জি নেই, দিয়ে দেখান। দিল্লিতে প্রধানমন্ত্রী বলেছিল আমরা ক্ষমতায় এলে 15 দিনে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। 14 মাস হয়ে গেছে, কেউ 25 পয়সা পায়নি। এই হচ্ছে বিজেপি। বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আপনার আস্থা কোথায়, সিদ্ধান্ত আপনার। কে আমাদের গ্যারেন্টি দেবে? যে আমাদের মাতৃভাষা বোঝে না, যেখান থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, যে আমাদের মাতৃভাষা মনের ভাষা জানে না, সে আমাদের গ্যারেন্টি দেবে? আপনি বলুন তো, আপনি পাড়ায় কারোর থেকে একটা জিনিস কিনবেন, আরে দোকানটা তো থাকতে হবে গ্যারেন্টি দেওয়ার জন্য। এটা তো 4 তারিখের পর ব্যাগ বস্তা গুটিয়ে সব পালিয়ে যাবে।
আপনি ধরবেন কাকে? আর তৃণমূল তো সারা বছর আপনাদের পাশে রয়েছে, এলাকায় রয়েছে। আজকে যারা আসছে, যদি কোভিডের সময় আসতো, বাংলার যখন সমস্যা হয়েছে এসআইআর এর সময় আসতো, যদি সারা বছর আমাদের পাশে থাকতো, বাংলার মানুষের উপকার করত, তাহলে বুঝতাম। সারা বছর না, নির্বাচনের সময় এসে বলবে উল্টা करके लटका देगा, जेल में डाल देगा, सबका हिसाब होगा। তারপর বলবে তৃণমূলের লোকেরা আমাদের কেন মারছে। তুমি আগুনে ঘি ঢালবে, তার জন্য তো দায়ী তুমি, তার জন্য তো দায় তোমার। তুমি মানুষকে উস্কাবে, বাংলার লোকেদের বাংলাদেশি বলবে, রোহিঙ্গা বলবে। এই জ্ঞানেশ কুমারকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 90 লক্ষ নামের বাদ দিয়েছে, 9টা লোক দেখাতে পারবে বাংলাদেশি আর রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে, কোথা থেকে ঢুকবে? মায়ানমারের বর্ডার বাংলার সাথে, মায়ানমারের বর্ডার মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, একটাতেও এসআইআর হয়নি। কেন? আপনারা এসআইআর করেছেন বাঙালির অধিকার কেড়ে নেওয়ার জন্য। বছরের পর বছর যারা বাংলায় রয়েছে, অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছে এই বিজেপি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে নোটিশ পাঠাতো, স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে নোটিশ পাঠাতো, এমনকি মা দুর্গা, কার্তিক, লক্ষ্মী, গণেশ থাকলেও নোটিশ পাঠাতো। এদের এমন অবস্থা। আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যে বাংলা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, বিজেপি এসে বলবে স্বামী বিবেকানন্দ অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। বিজেপির নেতারা বলবে রামমোহন রায় ব্রিটিশদের দালাল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবে রবীন্দ্রনাথ সান্যাল। রানী রাসমণিকে বলবে রানী রাসমতি। জানেই না বাংলার কিছু। বাংলার একটা শব্দ উচ্চারণ করতে পারে। উত্তর বাঙ্গালকে বলছে উত্তর বিহার, যাদবপুরকে বলছে জগৎপুর না কি সব বলেছে, কিচ্ছু জানে না। এদের জবাব বাংলা দেবে আগামী 4 তারিখ। এবং আমি যতটুকু বাংলাকে চিনি, যদি বাংলাকে কেউ এতটুকু ভালোবাসে, এতটুকু, যে বাংলায় জন্মেছে সে বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, যে বাংলায় থেকেছে, বছরের পর বছর এখানে বেড়ে উঠেছে, ব্যবসা করেছে, থেকেছে, পড়েছে, খেয়েছে, বড় হয়েছে, যদি এতটুকু বিবেকবোধ আর ভালোবাসা এই মাটির প্রতি থাকে বা আনুগত্য থাকে, আর যাই হোক সে কোনোদিন বিজেপিকে সমর্থন করতে পারবে না। আজকে ভোটাধিকার কেড়ে নিচ্ছে, কালকে ক্ষমতায় এসে তো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে লড়াই করেছে। আমাদের কত আক্রমণ করেছে আপনারা তো আমার লড়াই দেখেছেন। আমার স্ত্রী, আমার 5 বছরের ছেলে সন্তান, 10 বছরের মেয়ে, টাইপ 1 ডায়াবেটিস, কোনো সুরাহা নেই, কোনো ট্রিটমেন্ট নেই, সারা জীবন তার এই অসুখ থাকবে। তাকে এয়ারপোর্টে আটকে দিয়েছে, যেতে দেয়নি। আমার বাবা মাকে নোটিশ দিয়েছে, আমাকে হয়রানি। নবজোয়ারের সময় বেরিয়েছিলাম, একবার সিবিআই, একবার ইডি ডেকেছে, গেছি, বেরিয়ে বাব্যাবান্ত করেছি, মাথা নত করিনি। এটাই তৃণমূল কংগ্রেসের লড়াই। আমরা অন্য ধাতুতে তৈরি, আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবেন, যত তাতাবেন, তত শক্তিশালী হব। আমাদের মাথা নত করাতে পারবেন না। আর আমি আপনাদের অনুরোধ করব যে 29 তারিখ উত্তরের জেলাগুলো তো মাথা, ঘাড়, মেরুদণ্ড ভেঙে দিয়েছে গণতান্ত্রিকভাবে। এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, আর ওদিকে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। একদিকে আপনারা ভাঙবেন, একদিকে আমি ভাঙবো। আপনারা মাজাটা ভাঙবেন, আমি হাঁটুটা ভাঙবো। ভেঙে গণতান্ত্রিকভাবে বলো হরি হরি বল, বাংলা বিরোধীদের খাটে তোল বলে বিদায় দিতে হবে। আর আপনার মামাটি মানুষ, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী। দেখুন, বালির নিকাশির যে সমস্যা, কৈলাসের নাম ঘোষণা হওয়ার পর ও আগে বলেছে যে আমি আগে সমাধান করব, তারপর ভোট চাইব। এমন জনপ্রতিনিধি খুব কম হয়। আমি এগুলোকে, আমার ভালো লাগে, এগুলো আমি সমর্থন করি। এবং চলার পথে যেখানে যা সহযোগিতা লাগবে
লড়াই করে আমার সামর্থ্য অনুযায়ী, আমার এখতিয়ার অনুযায়ী আমি আদায় করে আনবো। এই মাটির জন্য আমি কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 নম্বর বোতাম তো হাওড়ার মধ্যে বালিও তাহলে 1 নম্বর হবে, যখন বোতামে 1 নম্বর, তাহলে হাওড়ার মধ্যে বালিও যেন ফার্স্ট বয় হয়। বোতামের নাম্বার 1, প্রার্থীও 1। কৈলাসকে ভোট দিয়ে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন। আর 4 তারিখ কাউন্টিং আছে, ব্যস্ত থাকবো, নইলে কাছাকাছি আসতাম। আমি খুব শীঘ্রই আবার আসবো আপনাদের সাথে আবির খেলতে। বলছে সেবাশ্রয় উদ্বোধন করতে আসবেন। আমি আসবো, কথা দিয়ে গেলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বালির মায়েদের, দিদিদের সকলকে আমার নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সিপিএম বালি শেষ করে দিয়ে গেছিল। সবাই ভেবেছিল এই বালিতে আর কোনোদিন কিছু হতে পারে না। তৃণমূলের এটাই চ্যালেঞ্জ, তুমি যেখানে শেষ করবে আমরা সেখানে শুরু করব। শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তবু অহংকার তবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তব অহংকার তবে। আরম্ভ কহিল হেসে, যেথা শেষ হয় সেথাই পুনরায় আরম্ভ উদয়। তুমি যেখানে শেষ করবে আমরা সেখানে শুরু করব। আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, যে অত্যাচার বাঙালির উপর হয়েছে, এই বিজেপিকে সমূলে দিল্লি থেকে উৎখাত করব, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। তার জন্য যে লড়াই করব, খালি মানুষকে সংগঠিতভাবে আমাদের সাথে থাকতে হবে। থাকবেন তো? সবাই থাকবেন তো? উৎখাত করব। অনেক সহ্য করেছি, আর 2-3 বছর আমি আপনাদের কথা দিচ্ছি, ভারতবর্ষ থেকে এদের উৎখাত করব। মানুষ বুঝে গেছে, আজকে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এসে যদি মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, আগামী দিন ক্ষমতায় এলে তো মানুষ রাস্তায় বেরোতে পারবে না। আপনি ভাবুন, বাড়ি আমার, মালিক আমি, থাকতে দিয়েছি, তুমি বেটা ভাড়াটে আমার বাড়িতে ঢুকে আমাকে বলছে কাগজ দেখা। কাগজ বাঙালি দেখাবে 4 তারিখের পরে। রাহাত ইন্দোরির একটা শের আছে, রাহাত ইন্দোরির একটা ছোট্ট শায়েরি আছে, যে কোনো সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ভাড়াটে, তারা জমির মালিক নয়। সে বলেছিল, किराएदार है जाति मकान थोड़ी है, किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू मुस्लिम सिख ईसाई, किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। এই মাটি আমাদের, এই মাটি কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমরা এখানে ছিলাম, আমরা এখানে আছি, বুক চিতিয়ে এখানে থাকবো। আগামী দিন তোমরা পালাবে, তোমরা যাবে, তোমরা তার মানুষ তোমাদের তাড়াবে, বহিরাগতরা বিতাড়িত হবে, জমিদাররা বিতাড়িত হবে, বাঙালি জবাব দেবে, তৈরি থাকো। আপনাদের উৎসাহ, বাঙালির হার না মানার মানসিকতা দেখে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমার মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুলের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমার মনে পড়ে যাচ্ছে কবিগুরুর কবিতা, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার।
আর 4 তারিখ বাঙালির উপর যা অত্যাচার হয়েছে, কবি সুকান্তের কথায় বলে যায়, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে বিজেপি তোদের চিতা আমি তুলবই। দেখা হবে 4 তারিখ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, কেউ কেউ দেখছি আবার জয় বাংলা শুনলে তেড়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়ছে। বিজেপি দেখলেই এখান থেকে সব অনেকে অপশব্দ ব্যবহার করছিল, খালি বিজেপি দেখলেই বলো জয় বাংলা, খালি বিজেপি দেখলেই বলো জয় বাংলা, জয় বাংলা, খালি বিজেপি দেখলেই জয় বাংলা, আর কিচ্ছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। করোনা যেমন অসুখ ছিল, কোভিশিল্ড ভ্যাকসিন, এই বহিরাগত গুণের জন্য ভ্যাকসিন হচ্ছে জয় বাংলা। খালি জয় বাংলা বলবেন আর সব ল্যাজ গুটিয়ে পালাবে। আরে দেশের রাষ্ট্রপতি এখানে এসে জয় বাংলা বলে গেছে, তুমি তো কোন ছাড়। আমাদের আগে 19 সালে জয় বাংলা বললে বলতো বাংলাদেশি। ভারতবর্ষের রাষ্ট্রপতি বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলা এসে বলেছে জয় বাংলা। আগামী দিন জয় মা কালী, জয় মা দুর্গাও বলাবো। ভালো থাকবেন, চললাম, সকলে সুস্থ থাকবেন, সাবধানে ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।